সবচেয়ে জঘন্যতম একটি কাজ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বাংলাদেশের একজন পুলিশের এসপি তিনি বাংলাদেশের এই মুহূর্তে আমাদের মানুষের ধর্মীয় অনুভূতি নিয়ে খেলা করেছেন। যিনি একটি বিশ্ববিদ্যালয়ের পর্যন্ত শিক্ষক। আপনাদেরকে যদি বলি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আলোচিত পুলিশ কর্মকর্তা তাহসিন মাশরুফ হোসাইন মাশফির আজকের এই জঘন্যতম মন্তব্যের বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। যে কোনো কিছুতে যদি একবার হুজুগ উঠাই দিতে পারেন, ওটার পিছনে ন্যাংটা হয়ে তারপরে দৌড়াবে। বাংলাদেশ, পাকিস্তানিরা আমাদের করে 30 লক্ষ মা বোন এই মানুষ ধর্ষণ, মানুষ খুন করেছে, 2 লক্ষ আওয়ামী লীগের মা বোনদেরকে ধর্ষণ করেছে। ব্যাস চলছে এইভাবেই 50 বছর, কোনো হিসাব নাই, কিতাব নাই, কিচ্ছু নাই, জরিপ নাই, এইভাবেই চলছে। কথায় কথায় 30 লক্ষ শহীদ আর 2 লক্ষ ওদের মাদেরকে আকাম কুকাম করে পাকিস্তানিরা ওদেরকে পয়দা করছে। তো খাচ্ছে কিন্তু মানুষ। একটা পিয়ন যদি 60 কোটি টাকার মালিক হয়, একটা কি বলে যে ড্রাইভার যদি 100 কোটি টাকার উপরে মালিক হয়, তো সেটা আপনার সরকার জানতো না? শেখ হাসিনা কিন্তু সবসময় এবং ইন্ডিয়া একটা ট্রাম্প কার্ডে খেলতে চায়, সবসময় ওয়েস্টার্ন কমিউনিটি তথা বিদেশিদেরকে দেখাতে চায় আমার অল্টারনেটিভ হচ্ছে ইসলামিস্টরা দেখো। যেই কারণে এইবার তিনি চেষ্টা করেছেন বেশ কিছু ইসলামী দলকে নির্বাচনে নিয়ে একটা বিরোধী দল হিসেবে পার্লামেন্টে দেখানোর জন্য। আপনারা একটা জিনিসকে আজকে লক্ষ্য করছেন, বাংলাদেশের একজন পুলিশের এসপি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, কিন্তু সেই বিষয়টা কেন অনেকেই জানলো আবার অনেকেই জানলো না, কেন সেটা নিয়ে ভাইরাল হলো না? প্রিয় দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, একটু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, শুনবেন। পুলিশের এসপি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কী কটূক্তি করেছে সেটাই আগে জানাই, তারপরে ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিওর অংশবিশেষ দেখেছেন, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তিনি বলছেন যে আমার সমস্যা হলো মহানবীকে সর্বকালের সেরা আদর্শ হিসেবে মেনে নিতে, মানে ওনার সমস্যা। আচ্ছা, আর তার অনেকগুলো কারণের একটা হলো 9 বছরের বালিকাকে নিয়ে বাসর ঘরে ঢোকা, যা এ যুগে কোনো মহাপুরুষ করলেও তাকে পেডোফাইল বলে গালি দিতে আমি এক বিন্দু পিছুপা হব না। তার মানে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের বিষয়টি নিয়ে উনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে বলা যায়। মানে উনি বলতেছে এই যুগে যদি কেউ একটা এই কাজটা করতো, মহাবীর পুরুষও যদি করতো, তাহলে তাকে গালি দিতে আমি পিছুপা হব না। তার মানে রাসূলকে গালি দিয়ে দিল, তাই না? আর সেই ব্যক্তিটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বনখেকো মোশাররফ হোসেনের ছেলে সাতিমে রাসূল মাশরুফ হোসেন মাশফি, এসপি, বাংলাদেশ পুলিশ। তো এই ঘটনাটি আসলে ঘটেছে কেমন যেন ফেসবুকের মধ্যে একটু মাথা চারা দিয়ে উঠলো, আবার ঢেকে গেল। হ্যাঁ, কোন ইস্যুতে আসলে ঢেকে গেল? তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমরা অবশ্যই চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা কটূক্তি করবে, অবশ্যই তাদের বিচার আমরা অবশ্যই চাই একজন মুসলিম হিসাবে, একজন রাসূলের উম্মত হিসাবে। আপনারা চান কিনা সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন আর কথা না বাড়াই, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। চলুন এক এক করে আগে ভিডিওগুলো দেখে আসি। যে বাংলাদেশের বিভিন্ন ইস্যুর কারণে অনেকগুলো ইস্যু এখন চুপসে গিয়েছে, আপনাদের সামনে হাজির করা হয়নি এবং আসছে না। সবচেয়ে জঘন্যতম একটি কাজ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বাংলাদেশের একজন পুলিশের এসপি তিনি বাংলাদেশের এই মুহূর্তে আমাদের মানুষের ধর্মীয় অনুভূতি নিয়ে খেলা করেছেন। যিনি একটি বিশ্ববিদ্যালয়ের পর্যন্ত শিক্ষক। আপনাদেরকে যদি বলি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আলোচিত পুলিশ কর্মকর্তা তাহসিন মাশরুফ হোসাইন মাশফির আজকের এই জঘন্যতম মন্তব্যের বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। এই মাশফি হচ্ছে ওই ব্যক্তি, মানে এই যে তাহসিন মাশরুফ মাশফি, ইনি হচ্ছেন ওই ব্যক্তি যিনি তার আরেক, মানে তার বাবা বনখেকো মোশাররফ, এ নিয়ে একটি নিউজ আপনারা ইতিমধ্যে দেখেছেন। এই নিউজটি আপনাদের সামনে নিশ্চয়ই আসছে। আর ওই যে ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিটা হচ্ছে তাহসিন মাশরুফ। এই তাহসিন মাশরুফ তিনি আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মন্তব্য করেছেন, জঘন্যতম মন্তব্য করেছেন, এবং একজন প্রফেটকে নিয়ে কতটা নিকৃষ্ট ভাষায় মন্তব্য করতে পারে সেটা আমি আপনাদেরকে সেই ভাষা প্রকাশ করে বুঝাতে পারবো না। একজন প্রজাতন্ত্রের তিনি কর্মচারী, বাংলাদেশের এই সরকার দেশের একজন তিনি কর্মচারী, কিন্তু কর্মচারী হয়ে তিনি যে ধৃষ্টতা দেখিয়েছেন, এটা নিশ্চয়ই আমাদের জন্য, আপনাদের জন্য, মুসলিম রাষ্ট্র হিসেবে আমাদের সকলের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং মর্মাহত। আমি জঘন্যভাবে তার এই সকল মন্তব্যের তীব্র নিন্দা জানাই। আপনারা গতকালকের বিভিন্ন জনের পোস্টে ইতিমধ্যেই তার এই মন্তব্যগুলো পেয়েছেন। দেখেন, তিনি এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই যে ভদ্রলোক, এই লোক সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি খারাপ মন্তব্য করেছেন, তার মন্তব্যটা আপনারা এখানে আমি একটু পড়ে শোনালে, যদিও আমার চরমভাবে আমি তার এই মন্তব্য পড়তেও দ্বিধাবোধ করি, আমার মনে হয় না পড়াই বেটার হবে। এখানে তিনি যেভাবে যে ভাষায় কথা বলেছেন সেটা চরম নিন্দনীয়। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ জীবন নিয়ে প্রশ্ন তুলেছেন, তার অল্প বয়সের নারী বিবাহ নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, তারপরে তিনি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মানে তার ভালো গুণাবলী আছে, কিন্তু তিনি যে বিভিন্ন গুণাবলী তাকে খারাপ হিসেবে সাব্যস্ত করে সেটা কোরআন থেকে নাজিল হয়েছে বর্ণনা করে সেটাকে নাকি তিনি চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, এইভাবে মন্তব্য করে মানে তার এই মন্তব্যগুলো চরমভাবে আমাদের মানুষকে কষ্ট দিয়েছে। আমরা বাংলাদেশের সকল মানুষ জানি যে বাংলাদেশ একটি ধর্মপ্রাণ মুসলমানদের দেশ। এই দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের, বিশেষ করে আমাদের দেশের যারা, সে যে দলেরই হোক, যে মতের হোক, মুসলমানদের অনুভূতির প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের আল্লাহ এবং রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে কোনো জায়গায় মন্তব্য করার কোনো বিন্দুমাত্র অধিকার নেই, এবং কি বিধর্মী যে আমার ধর্ম বিশ্বাস করে না সেও কখনো এটা বলতে পারবে না, কারণ এটা আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত। কিন্তু এমন একটা দেশে আপনি বসবাস করছেন যেই দেশে এগুলো করলে তাকে পুরস্কৃত করা হয়। যেমন এই যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পুলিশ কর্মকর্তা তাহসিন মাশরুফ, তিনি হচ্ছেন, তার বাবা দেখেন 112 কোটি টাকার তাদের অবৈধ সম্পদ আছে, তারপরে এই যে মন্তব্য করছেন তাকে পুরস্কৃত করা হচ্ছে শেখ হাসিনার পক্ষ থেকে। এই যে দেখেন তিনি সেখানে পুরস্কৃত হয়েছেন। তার বিভিন্ন ধরনের আপনারা ছবি ইতিমধ্যেই অনলাইনে ভাইরাল হয়েছে, গতকালকে দেখেছেন, আজকে দেখেছেন, এবং বাংলাদেশের ইস্যুর পরে ইস্যু যাচ্ছে বিষয়, সেটা নিয়ে কেউ কথা বলার মানে কথা বলছে না, যে কারণেই আমি মনে করি যে এটা আমাদের সামনে নিয়ে আসা দরকার, এবং আমি সেজন্য নিয়ে এসেছি। সবচেয়ে যেটা খারাপ লেগেছে, তিনি একজন নিধর্মী, মানে কোনো ধর্ম নাই হিসেবে দাবি করে তিনি নিজেকে বলছেন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে তার সময়ের সীমাবদ্ধতাকে তিনি পুরোপুরি উপেক্ষা করতে পারেননি, তাই বাল্য বিবাহ, একের পর এক বিবাহ, নিজে পালকপুত্রের স্ত্রীর প্রতি আকর্ষণে সেটাকে কোরআনের আয়াত দিয়ে জায়েজ করার কাজ করেছেন। এই হচ্ছে মন্তব্য, বড় আকারে যদি বলতে চাই এটা হচ্ছে সেই মাশরুফের মন্তব্য। মাশরুফ এই মন্তব্য ছাড়া তার ঘৃণিত যে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, যে আপনারা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো কাজের পাশাপাশি তার সীমাবদ্ধতাকেও বেহেশতি লেবাস দেখিয়ে বেহেশতে প্রবেশের জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন, তাদের জন্য শুভকামনা। মহানবীর চরিত্রের অসাধারণ দিকগুলো অস্বীকার করি না, কখনোই তাকে অনন্য একজন মানুষ হিসেবে মানতে আমার দ্বিধা নেই, কিন্তু তার চরিত্রের যে অন্ধকার দিকগুলো রয়েছে সেগুলোকে বেহেশতি লেবাস দেখিয়ে মানে সেই লেবাসের পিছু পিছু জান্নাতের পথে যাবার আহ্বান আমি অস্বীকার করছি। দেখেন বাংলাদেশের একজন মানে এটা কিন্তু কোনো মানে বিধর্মী কারো কথা বলছি না, এই বক্তব্যটা কিন্তু বাংলাদেশের কোনো একজন অর্ধশিক্ষিত কোনো নাগরিক কিছু বোঝে না তার কথা বলছি না, একজন শিক্ষিত প্রজাতন্ত্রের কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এসপি, তার মন্তব্য হচ্ছে ধর্ম নিয়ে এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এই। তাহলে আমাদের বাস্তবিক অর্থে বাংলাদেশের মানুষের এই মুহূর্তে মানে আপনি যাবেন কোথায়, কোথায় চলে গিয়েছে আমাদের বর্তমানে এই সমাজ ব্যবস্থা কলুষিত হয়ে গিয়েছে আজকের। সে কারণে আমি মনে করি আমাদের প্রত্যেকটি নাগরিকের এ ব্যাপারে কথা বলা উচিত, সোচ্চার হওয়া উচিত, এবং আমি তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই। আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। কোনো জায়গায় কোনো অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা এটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না, এটা কোনোভাবে মেনে নিতে পারি না। আমাদের সকলের মিলে এই ধরনের অপতৎপরতার বিরুদ্ধে কথা বলা উচিত। আপনারা হয়তো ভাবছেন যে বাংলাদেশ থেকে তসলিমা নাসরিন চলে গিয়েছে, তো একজন তো খেদাইছেন, মনে হচ্ছে যেন বাংলাদেশের সব তসলিমা নাসরিন শেষ হয়ে গিয়েছে। না, বাংলাদেশের প্রত্যেকটি তন্দ্রে তন্দ্রে এখন তসলিমা নাসরিন বিরাজ করছে, ভিন্ন লেবাসে, ভিন্ন নামে। তারা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে খারাপ মানে লেখালেখিতে তারা সেটা বর্ণনা করছেন, কখনো তার উপরে ক্ষোভ জেরে বর্ণনা করছেন, কখনো প্রকাশ্যে করছেন, কখনো অপ্রকাশ্যে করছেন। আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমান সময়ে বেশিরভাগ জায়গায় বামপন্থী নাস্তিক্যবাদীদের একটা আখড়া গড়ে উঠেছে, এবং সেটা এক ধরনের সরকারি মদতেই উঠে যাচ্ছে। আমি বলছি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার জন্য সরকার সরাসরি কাউকে টাকা দিয়ে পয়সা দিয়ে এই কাজগুলো করছে, কিন্তু আপনাকে এটা বলে রাখতে হবে যার যখন আমার দেশের আইন বিচার আদালত থাকে না, যখন বঙ্গবন্ধুকে কটূক্তি করলে কিংবা প্রধানমন্ত্রীকে কটূক্তি করলে বিচার হয়, আর সেই জায়গায় প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কটূক্তি করলে বিচার ঠিকমতো হয় না, তখন তো আপনার এই দেশের মানুষ এইভাবেই করবে। দেখেন এই দুষ্টটাকে চেনে রাখুন, এই তার কার্ড, নর্থ সাউথ ইউনিভার্সিটির কার্ড, দেখে রাখুন। এই হচ্ছে তার চেহারা, বাবার সাথে তার চেহারা, এই দেখে রাখুন কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে, একটু চেহারাটা দেখে রাখুন। এবং আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি এই যে তার দেখেন, এই তার চেহারা দেখেন। তো এই পোস্টারটা আপনারা সব জায়গায় দেখেছেন, কিন্তু এর ভিতরগত নিউজটা আপনারা এখন পর্যন্ত কেউ হয়তো দেখার সুযোগ পাননি। আমি যে বক্তব্যটা এইমাত্র দিয়েছি সেখানে স্পষ্ট করে তিনি এখানে কথা বলেছেন, কম বেশি এর বাহিরেও হয়তো কথা বলেছেন। আমি যেহেতু এই বিষয়টার উপরে আরও আমাদের সকলের জেনে, তার এই কর্মজীবনে সে কোথায় কোন মন্তব্য করেছেন, মানুষের সাথে কি কোন ব্যবহার করেছেন, সামাজিকভাবে তার অবস্থানটা কি, রাজনৈতিক এবং তার দর্শনগত চিন্তা কি, এগুলো আমাদেরকে জেনে তার ব্যাপারে প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি। একজন মানে আমি কি বলবো, তার মন্তব্যটা এমন জায়গায় এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 বছর বালিকাকে বিবাহ করা নিয়ে তিনি প্রশ্ন তুলে তাকে একজন মানে শিশু ধর্ষকের মতো, নাউজুবিল্লাহি মিন যালিক, আমি চরমভাবে আমি তার এই মানে মন্তব্য পড়তে গিয়ে পর্যন্ত আমি শিউরে উঠেছে আমার শরীর, যে এরকমও একজন মানুষ কি বাংলাদেশের শিক্ষিত সমাজে রয়েছে এবং সেটা করতে পারে আপনার আমার সামনে। এবং তারা ছবি ব্যবহার করছে এই শেখ হাসিনার, এই যে দেখেন শেখ হাসিনার সাথে ব্যাচ পরিধান অবস্থারত, এরপরে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে এই অপকর্ম করছে, অথচ তার বাবা কোটি কোটি টাকা, 112 কোটি টাকার সম্পদ লোপাট করেছে, সন্ধান পেয়েছে দুদক বা যারা এই সন্ধানের কাজে নিয়োজিত রয়েছে। তাহলে আপনারা এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে এই মানুষগুলো সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। আমাদের প্রত্যেকটি জায়গায় এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে, আমাদের এদের বিরুদ্ধে কথা বলতে হবে। এখন আপনার আন্দোলনের মধ্য দিয়ে কি শেখ হাসিনা সবকিছু করবে? আমার মনে হচ্ছে না। তবে বর্তমান সময়ে মিডিয়ার যে আন্দোলন, মিডিয়ার যে প্রতিবাদ, এটা যদি অব্যাহত রাখা যায় তাহলে এই ধরনের দুষ্ট চক্রের মানুষদের মুখ সম্মোচন করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অন্তত পৃথিবীর আর যাই হোক
মন্তব্য করবে আর সে সুস্থ শরীরে বাংলাদেশের চাকরি করবে, আপনার ট্যাক্সের টাকা দিয়ে, বিদেশ থেকে আপনি টাকা পাঠাবেন, পয়সা পাঠাবেন, সেগুলো দিয়ে তারা এটা করবে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের বাঙালি জাতিকে আমরা নিজেরাই আর কি বলি যে গোল্ড ফিশ, তারপরে হুজুগে বাঙালি, এসব নানান বিশেষণগুলো আমাদের নামের সাথে আমরা মিলায় কথাবার্তা বলি। আমি জানি না হুজুগে বাঙালি এই ওয়ার্ডটা কে ইনভেন্ট করেছিল, আমি এটা জানি না, কিন্তু আমার কাছে মনে হয় সে ব্যক্তি খুবই ভয়ঙ্কর লেভেলের একজন মনীষী ছিলেন। এটা একদম সরাসরি বাঙালিদের সাথে খুব যায়, হুজুগে বাঙালি, এটা দিয়ে সব কিছু করানো যায়। হ্যাঁ, যে কোনো কিছুতে যদি একবার হুজুগ উঠাই দিতে পারেন, ওটার পিছনে ন্যাংটা হয়ে তারপরে দৌড়াবে। বাংলাদেশ, পাকিস্তানিরা আমাদের করে 30 লক্ষ মাবন এই মানুষ ধর্ষণ, মানুষ খুন করেছে, 2 লক্ষ আওয়ামী লীগের মাবনদেরকে ধর্ষণ করেছে। ব্যাস চলছে এইভাবেই 50 বছর, কোনো হিসাব নাই, কিতাব নাই, কিচ্ছু নাই, জরিপ নাই, এইভাবেই চলছে। কথায় কথায় 30 লক্ষ শহীদ আর 2 লক্ষ ওদের মাদেরকে আকাম কুকাম করে পাকিস্তানিরা ওদেরকে পয়দা করছে। তো খাচ্ছে কিন্তু মানুষ। আমার কথা শুনলে খারাপ লাগতে পারে, আমি বিশ্বাস করি না, কারণ আপনি আমার জোর করে বিশ্বাস করাইতে পারবেন। আপনি তথ্য দেন, আপনাদের যদি এরকম টাকা পয়সা দিয়ে যে CRI TRI কত আপনাদের গবেষণা সংস্থা আপনারা তৈরি করেছেন, বলেন কিছু একটা তৈরি করতে বলেন, আমরা শুনি। শুনে যদি নাকি আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়, বিশ্বাস করার মতো হয়, অবশ্যই বিশ্বাস করবো। তখন আমরাও বলবো যে 30 লক্ষ মানুষ মারা গিয়েছে। এক গ্রামে ধরেন অন্তত 50 জন 60 জন করে মানুষ মারা যাইতে হবে। কার গ্রামে আছে এরকম? খুঁজে বার করেন, দেখান আমারে। কার গ্রামে কোথায় কোন পাকিস্তানের মিলিটারি গিয়া কার মাকে আপনার ওইটা করেছে আর কি, খুব বলেন আপনারা, আমরা খুঁজে বার করি। নাই কিছু, কিন্তু সেটা দিয়ে কিন্তু ঠিকই একটা চেতনা তৈরি করা হয়েছে একটা প্রজন্মের কাছে বিশাল আকারে। কারণ আমি নিজেই একটা সময়ে মনে হতো যে আসলেই কি এরকম কোনো কিছু কিনা। আমরা কিন্তু খেয়েছি, এটা এখনও গিলছে। এই মুহূর্তে কোটা আন্দোলন, আমার ফেসবুকেরও অনেক আমার খুব প্রিয় মানুষ, এদের অনেকেই দেখি একজন কথা বলেছেন, আমাকে নিয়েও এক জায়গায় দিয়েছেন, কোথায় সাংবাদিক ইলিয়াস এখন কোথায়, কোটা আন্দোলন নিয়ে কেন করছে না? ভাই, মার্কাসে ওই যে মামুর বাড়ির গল্পের কথা বলে না, এসব গল্প শোনায় লাভ নেই। আমরা যেই সময় প্রচণ্ড ঝুঁকি নিয়ে কথা বলেছি, তখন নিজের পরিবার সবাই খুব বিপদের মধ্যে ছিল, অনেক অত্যাচার সহ্য করে তারপরে কথা বলেছে। আমাদেরকে এইসব শিখায় লাভ নাই। এখন কোটা আন্দোলন কিসের জন্য? কোটা আন্দোলন হচ্ছে আপনাদের চাকরির জন্য নাকি 30%, একটা 20% 30% আপনার একটা বিশেষ একটা গোষ্ঠীকে দেওয়া হচ্ছে। তারা কারা? মুক্তিযুদ্ধ করেছে, তারপরে উপজাতি, এই ধরনের কিছু কিছু জায়গায় আপনারা দিচ্ছেন। তো 30 ভাগ, ওইটা নিয়ে আমি কোনো আলোচনাই করতে চাই না। মুক্তিযোদ্ধার ছেলেরা, নাতিপুতিরা সারা জীবন পাবে, এটা যদি নাকি বাংলাদেশ সরকার যদি দেয়, দেখবে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে যদি বলেন আমি এটার পক্ষে কিনা, কখনোই না। ওনার বাপদাদা, এমনিতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়নি, এটাই যে 1 নম্বর কথা। আরেক হচ্ছে ওর বাপদাদারা দেশ স্বাধীন করেছে, সেটার জন্য ভাতা দিচ্ছে, বহুত সুযোগ সুবিধা নিচ্ছে এরা। আবার ফের আইসা লজ্জা করে না? মেধা নাই, তারপরেও আপনারা যা চাকরি নেবেন, কিসের জন্য? যার মেধা আছে সেই চাকরি নেবে, আপনি নেবেন কেন? লজ্জা করা উচিত। এরা আবার মাঝে মধ্যে আন্দোলনও করে, কত লজ্জা, ভিক্ষা করে যায়। কিন্তু 30 ভাগ যদি আপনি বাদ দেন, বাকি থাকে 70 ভাগ। এই 70 ভাগ চাকরি কি আপনি পান? মেধা অনুযায়ী আপনি পান? আরে ভাই, 30 ভাগের জন্য যুদ্ধ করছেন, 70 ভাগের জন্য যুদ্ধ করেন, যে 70% যেটা আছে এইটুকু আমাদেরকে মেধার ভিত্তিতে চাকরি দিতে হবে। মেধার ভিত্তিতে মানে কি? এই যে 2 দিন আগে আপনি একজন দেখলেন প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস বহুদিন ধরে চলছে, এটা তো সরকার নিজের থেকেই করছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য সরকার নিজেই ভারত থেকে তাদের থিওরি এখানে পার্সেল করেছে। তো এটা তো সরকারের খুশি হওয়ার বিষয়। এখন দেখেন, আপনি কয়দিন আগে আমার অল্পকালিকা আমার কোশ্চেন করছে যাচ্ছে, এই যে সোহেল ভাইপার, এটা কী জিনিসটা? কি সোহেল ভাইপারটা কি? আবার আমি তখন বললাম যে ও বলছে সাপ, ওই যে সাপ যেটা, ওইটা বলছে হ্যাঁ। তো দেন এই সোহেল ভাইপার আর রাসেল ভাইপার, এটা নিয়েও কত মাতামাতি। তারপরে এই যে মাঝখানে একটা ছাগল, একজনের ছাগল কিনেছে 15 লাখ না কত লাখ টাকা দিয়ে ছাগল কিনেছে। বিচার করছে এদেরকে কারা? যারা রাতের বেলায় ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। এরা বাংলাদেশের আজকে রিজার্ভ 0-তে নিয়ে এসেছে। যেই দেশের মানুষ স্ত্রী, সন্তান, বাবা মা রেখে যুগের পর যুগ বিদেশে গিয়ে মানবেতর জীবনযাপন করে, তাদের টাকা, তাদের সেই কষ্টে ভেজা সেই রিজার্ভ, সেই রেমিটেন্সকে তারা বাইরে পাচার করে। সেই চোরেদের কাছে আপনি 15 লাখ টাকার এই কুরবানি দিচ্ছে। আরে ভাই, বাংলাদেশে পিয়নরাও এই টাকা কামাই, নতুন কিছু না, এত মাতামাতির কিছু নাই তো। ওই আরেকজন ড্রাইভার, সে কিনা আপনার করতো, ওই আমরা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে করতো। তো সেইখান থেকে তার
অনেক টাকা হয়েছে, এখন সে রাজনীতি করে এবং তার ছেলের তার ফেসবুকের ইয়েটিয়ে দেখে যা বললাম, তারা সবাই শেখ মুজিবের পয়দা, মানে শেখ মুজিবের রাজনৈতিক পুত্র আর কি। তো শেখ হাসিনা তাদের আম্মু, এখন এদের পেছনে লেগেছেন। আর এদিকে আসেন কোটা আন্দোলন। ভাই, চীন সফরে শেখ হাসিনা একদিন সংক্ষিপ্ত করেছে, কারণ কি? ভারতে গিয়েছিল, কি চুক্তি হইল, চীনে কি চুক্তি হলো, কি কারণে চীনের কাছে শেখ হাসিনা $20 বিলিয়ন ঋণ চাইল, সেই ঋণ যদি চীন দেয় কি কারণে দেওয়া হবে, এসব নিয়ে বাংলাদেশে কোনো আলোচনা আছে? আপনার পুরা দেশ বিক্রি করে দিচ্ছে, আর আপনি আছেন এখানে কিসের বলে কোটা মোটা এগুলা নিয়ে। এর আগে কোটায় এক রাজনীতিবিদ আমরা পেয়েছিলাম, সেই রাজনীতি শেখ হাসিনা কিন্তু সবসময় এবং ইন্ডিয়া একটা ট্রাম্প কার্ডে খেলতে চায়, সবসময় ওয়েস্টার্ন কমিউনিটি তথা বিদেশিদেরকে দেখাতে চায় আমার অল্টারনেটিভ হচ্ছে ইসলামিস্টরা। দেখো, যেই কারণে এইবার তিনি চেষ্টা করেছেন বেশ কিছু ইসলামী দলকে নির্বাচনে নিয়ে একটা বিরোধী দল হিসেবে পার্লামেন্টে দেখানোর জন্য। কারণ আমরা যতই বলি না কেন, আমরা তো আন্তর্জাতিক এবং জিও পলিটিক্সের বাইরে আমরা নানাভাবে বিদেশি শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। এমনকি রাজনৈতিক দলগুলো আমরা জানি না, হয়তো বিভিন্নভাবে আমরা নিয়ন্ত্রিত। অনেক রাষ্ট্রগুলো, বিশেষ করে ইউরোপ, আমেরিকাও একটা ফেয়ার ইলেকশন, গণতন্ত্রের জন্য কথা বলেছিল, চাপ দিয়েছিল। শেষ পর্যন্ত একটা দেশের কারণে লাস্ট ইয়ারের যে 2 মিনিস্টেরিয়াল মিটিং হয়েছে ইন্ডিয়াতে, সেখানে সেটেল হয়ে গেছে বাংলাদেশ ইস্যু ইন্ডিয়া ডিল করবে। আজকে যদি আপনারা কিছু না করতে পারেন, পরবর্তী প্রজন্ম আপনাদেরকে অভিশাপ দেবে, ধিক্কার জানাবে। যেভাবে আজকে ফিলিস্তিনের শিশুরা আজকে পাথর ছুঁড়ে এই ইসরায়েলের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে, নিশ্চয়ই তার পূর্বপুরুষদেরকে কিছু অভিশাপ দিচ্ছে যে তোমরা পারো না রুখে দাঁড়াতে। যে শেখ হাসিনা হায়াত মগত কার কখন আমরা তো কেউ জানি না, শেখ হাসিনা তো জীবনের শেষ প্রান্তে, বয়স শেষ হয়ে গিয়েছে। আমাদের মতো তরুণরা বা আগামী প্রজন্ম এই দেশে তাদের ফিউচারটা কি? আপনারা অনেক বিশ্লেষণে অনেকে বলেন যে ভারত সিকিম হায়দ্রাবাদের মতো বাংলাদেশকে দখল করবে। আমার ব্যক্তিগত বিশ্লেষণে মনে হয় দখল করবে না, কারণ হজম করতে পারবে না। কারণ হচ্ছে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম কিছু কারণ বাংলাদেশে যে 20 কোটি মুসলমান, ওইদিকে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার সাথে যখন একজোট হয়ে যাবে, তখন যেটা রয়ের সাবেক একজন প্রধান একটা বই লিখেছিল যে যদি বাংলাদেশকে ভারত দখল করে তাহলে অবাঙালি কখনো প্রধানমন্ত্রী হতে পারবে না, তাহলে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে, একটা বড় ম্যাটার হবে। আর কি করতে পারে? ফিলিস্তিনের মতো পরিণতিটা করবে। 1 বিঘা 2 বিঘা 3 বিঘা জমি দখল করতে করতে নিতে আমাদের বিদ্যুতের লাইন, পানির লাইন, অলরেডি দেশে আদানির বিদ্যুৎ আমরা এনেছি উচ্চ মূল্যে, বিদ্যুতের লাইন, পানির লাইন, খাবার, যে কারণে আমাদের পেঁয়াজ, কাঁচামরিচ, আলুর জন্য বাংলাদেশ কৃষি প্রধান দেশ, সেখানে ভারতের উপর ডিপেন্ডেবল করা হচ্ছে। আজকে যদি আপনারা কিছু না করতে পারেন, পরবর্তী প্রজন্ম আপনাদেরকে অভিশাপ দেবে, ধিক্কার জানাবে। যেভাবে আজকে ফিলিস্তিনের শিশুরা আজকে পাথর ছুঁড়ে এই ইসরায়েলের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে, নিশ্চয়ই তার পূর্বপুরুষদেরকে কিছু অভিশাপ দিচ্ছে যে তোমরা পারো না রুখে দাঁড়াতে। আজকে আমরা যদি বিভাজিত থাকি, মৌলিক দাবিতে যদি এক সুরে কথা না বলতে পারি, রাস্তায় দাঁড়াতে না পারি, তাহলে এই সভা, সেমিনার, বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম কোনো ফায়দা হবে না। আমি আশা করি আজকের এই প্রোগ্রাম থেকে একটা ফায়দার পথ রচিত হবে। পি সাহেবকে সবাই সম্মান করে এবং তার রেসপেক্টই বললাম যে কোর্টের এই পেরেশানি একটা মানসিক কিন্তু চাপ, যে ওইদিকে কি হয় না হয়। তো যাই হোক, এসেছি তো তাকে আমি অনুরোধ করবো যে আরেকটা কথা, যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, তার দলের সাথে, সব দলের সাথে ইতিমধ্যেই তার এবং তার দলের একটা ভালো সম্পর্ক রচিত হয়েছে। তিনি নেতৃত্ব পর্যায়ে থেকে সকলের সাথে আলাপ আলোচনা করে সংকট নিরসন একটা প্রস্তাব দিতে পারেন। এবং এই বিষয়ে আপনাদের, বিশেষ করে আমি এইটা আমাদের ইসলামী ঘরানার নেতৃবৃন্দকে একটা অনুরোধ করবো। শেখ হাসিনা কিন্তু সবসময় এবং ইন্ডিয়া একটা ট্রাম্প কার্ডে খেলতে চায়, সবসময় ওয়েস্টার্ন কমিউনিটি তথা বিদেশিদেরকে দেখাতে চায় আমার অল্টারনেটিভ হচ্ছে ইসলামিস্টরা। দেখো, যেই কারণে এইবার তিনি চেষ্টা করেছেন বেশ কিছু ইসলামী দলকে নির্বাচনে নিয়ে একটা বিরোধী দল হিসেবে পার্লামেন্টে দেখানোর জন্য। কারণ আমরা যতই বলি না কেন, আমরা তো আন্তর্জাতিক এবং জিও পলিটিক্সের বাইরে আমরা নানাভাবে বিদেশি শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। এমনকি রাজনৈতিক দলগুলো আমরা জানি না, হয়তো বিভিন্নভাবে আমরা নিয়ন্ত্রিত। কাজেই সেই ক্ষেত্রে আমরা যদি সঠিক কর্মকৌশল নিয়ে আগাতে না পারি, তাহলে ওই ট্রাম্প কার্ডে খেলে ইউরোপকে কনভিন্স করবে ভারত, আমেরিকাকে কনভিন্স করবে। যেই কারণে দেখেছেন, যেটা আমাদের আইন বিভাগের শিক্ষক মহোদয় যেটা বলেছিলেন, মোটামুটি অনেক রাষ্ট্রগুলো, বিশেষ করে ইউরোপ, আমেরিকাও একটা ফেয়ার ইলেকশন, গণতন্ত্রের জন্য কথা বলেছিল, চাপ দিয়েছিল। শেষ পর্যন্ত একটা দেশের কারণে লাস্ট ইয়ারের যে 2 মিনিস্টেরিয়াল মিটিং হয়েছে ইন্ডিয়াতে, সেখানে সেটেল হয়ে গেছে বাংলাদেশ ইস্যু ইন্ডিয়া ডিল করবে। তো সেই জায়গা থেকে সর্বশেষ এটাই বলবো যে আমরা যদি রাজপথে না দাঁড়াতে পারি একই দাবিতে একই সময়, তাহলে আসলে আমাদের এই বক্তব্য, এই সমাবেশ, এগুলো নিষ্ফল হবে। আমরা চাই না নিষ্ফল হতে। আন্দোলন সংগ্রামে পৃথিবীর ইতিহাসে যুগে যুগে কালে কালে তরুণরা ফাইট করেছে, লড়াই করেছে। এই ফ্যাসিস্টের বিরুদ্ধে গান্ধীবাদী আন্দোলন দিয়ে ফ্যাসিস্টের পতন আপনারা ঘটাতে পারবেন না। একটা পিয়ন যদি 60 কোটি টাকার মালিক হয়, একটা কি বলে যে ড্রাইভার যদি 100 কোটি টাকার উপরে মালিক হয়, তো সেটা আপনার সরকার জানতো না? আমি সরকারের প্রধানমন্ত্রী তৈরি করছেন, গোটা জাতিকে ইস্যু প্রেমী বানানোর চেষ্টা করছে। প্রত্যেকটা পিছনে পরিকল্পিতভাবে এই সরকারের হাত রয়েছে এবং এই সরকার দায়ী। অর্থাৎ তুমি এই দিকে তাকাও, আমি কি করছি তার দিকে তাকাও। বেনজির কাজে এতদিন ধরে দুর্নীতি করছে, আজিজ কাজে দুর্নীতি করছে, অন্যান্য যে ঊর্ধ্বতন আপনার সরকারি কর্মকর্তারা যে দুর্নীতি করছে, কেউ 60 কোটি সর্বনিম্ন আর হাজার হাজার কোটি সর্বোচ্চ সীমা 1000 কোটি টাকা বা 1500 কোটি টাকা, তার চাইতে হবে। আপনি জানতেন না আপনি প্রধানমন্ত্রী এত কোটি টাকা ব্যবহার করছে, এত কোটি টাকা দুর্নীতি, তারা গোয়েন্দারি দেখাচ্ছে কেন? আপনার বিভিন্ন ধরনের সরকারি যে এজেন্সিগুলো তারা কি করে? তারা শুধু বিএনপির লোককে আপনার গুম করার জন্যই তাদেরকে আপনি তৈরি করেছেন। ইলিয়াস আলীকে গুম করার জন্য লাকসামের
সাইফুল ইসলাম হিরোকে গুম করার জন্য, আপনি যুবনেতা সুমনকে গুম করার জন্যই তাদের রেখেছেন। তাহলে যারা একটা পিয়ন যদি 60 কোটি টাকার মালিক হয়, একটা কি বলে যে ড্রাইভার যদি 100 কোটি টাকার উপরে মালিক হয়, তো সেটা আপনার সরকার জানতো না? জানতো। রেলওয়ের আপনার কি বলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়, আপনার গোয়েন্দা বিভাগরা তখন বিছানার মধ্যে শুয়ে থাকে, মেডিকেল কলেজে ভর্তির জন্য যে প্রশ্নপত্র ফাঁস হয় তখন তারা ঘুমান, দিনের বেলা ঘুমান, তারা নিশ্চয়ই তারা দিনের বেলায় ঘুমান, তাহলে এটা হবে কেন? এত লুটপাট কি করে হবে, এত দুর্নীতি কি করে হয়, এত দুর্নীতির মহামারী কিভাবে ছড়িয়ে পড়ে? যাই হোক বন্ধুরা আমার, এইভাবে এই দেশ চলতে পারে না। আমাদেরকে, আমি তোমরা যারা প্রবলমুখী ছাত্রছাত্রী, তাদেরকে আমার সাথে এইটুকু আহ্বান, আমাদেরকে সত্যের পক্ষে, আমাদেরকে ন্যায়ের পক্ষে চলছে। আল্লাহর বাণী হচ্ছে মানুষকে এইটাই শিখিয়েছে, পবিত্র কোরআন এইটাই শিখিয়েছে যে ইনসাফ, এই ইনসাফ কায়েম করতে হবে। যারা ইনসাফকে অগ্রাহ্য করে শুধু নিজের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে চায়, তারা কখনোই এই জুলুম জালিমরা পৃথিবীতে কখনো দেবে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো, আমাদের প্রিয় নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই দেশকে ছেড়ে, দেশের মানুষকে ছেড়ে অনেক স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করুন, তিনি দেশ ছেড়ে যাননি। প্রিয় দর্শক শ্রোতা, অনেকগুলো ভিডিও আপনারা দেখলেন, তার ভিতরে একটা ভিডিও যেটা নিয়ে আসলে আমি প্রথমে কিছু কথা বলেছি, সেই এসপি মাশফি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, রাসূলকে অপমাননা অপদস্থ করেছে, এক কথা বলতে গেলে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ। তা আমরা মুসলমান হিসাবে সব মেনে নিতে পারলেও আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার নাম শুনলে মানুষের দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়, সেই রাসূলকে নিয়ে কটূক্তি করবে, গালি দিবে, এটা আমরা মুসলমান হিসাবে কোনো সময় মেনে নিতে পারি না। একটা জিনিস লক্ষ্য করবেন, মুসলমান নিজেকে গালি দিলে, নিজের বাবা মাকে গালি দিলে, একসময় হয়তো নিজের ক্ষমতা না থাকলে, নিজের পাওয়ার না থাকলে অনেক সময় সহ্য করে নেয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন কোনো নাস্তিকের বাচ্চা, বেঈমানের বাচ্চা, কুলাঙ্গারের বাচ্চা, কুলাঙ্গার গালি দেয়, তখন সাধারণ মানুষের ভিতরেও একটা ঈমানি পাওয়ার চলে আসে এবং তার বিরুদ্ধে অ্যাকশন নিতে, কথা বলতে সে বাধ্য হয়। কারণ মুসলমান নামাজ পড়ুক না পড়ুক, রোজা রাখুক না রাখুক, নিজে ইমানদার হোক না হোক, কিন্তু যার ভিতরে মুসলমানের রক্ত বইছে, যার ভিতরে মুসলমানের রক্ত বইছে, সে যদি কোনো এক সময় তার কানের মধ্যে ভেসে আসে বা আওয়াজ শুনতে পায় যে কোনো নাস্তিকের বাচ্চা, কুলাঙ্গারের বাচ্চা রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, তখন সেই সাধারণ কিঞ্চিত বিন্দু পরিমাণ ঈমানওয়ালা ব্যক্তির মধ্যেও একটা ঝড় উঠে আসে, রক্ত গরম হয়ে যায়। কারণ রাসূলের প্রেমে, রাসূলের মহাব্বতে। কারণ নিজের মা বাবাকে গালিগালাজ, নিজেকে গালিগালাজ করলেও অতটা কষ্ট পায় না মানুষ, মুসলমান যতটুকু কষ্ট পায় রাসূলকে নিয়ে কটূক্তি করলে, রাসূলকে গালি দিলে। তো অবশ্যই যেই বিচারা এই আমাদের রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, তার বিচার আমরা এই বাংলার জমিনে দেখতে চাই। কে কে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন সবাই। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।